ফিরলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে বিশ্বজিৎ আমি দুঃখিত যে আধ ঘন্টা পরে আসতে হলো, কিন্তু আসলে রাজনীতিকদের কথা না শেষ হলে কি অ্যানালিসিস করবেন? আমার মনে হয় বিশ্বজিৎ আপনার এই জায়গাটা অ্যানালিসিসের প্রয়োজন। বাংলার মানুষ এটা শুনতে চাইছিলেন। অতনুর কথা যেখানে শেষ হলো, বিধানসভাটা কেন, বিধানসভার প্রয়োজন কি, বিধানসভায় বিধায়করা যান কেন, সেখান থেকে সরকারের ভাতা তারা কেন পান, কি কারণ, সেখানে হিন্দু মুসলমান আলোচনার জন্য, এইটা বাংলার মানুষ সবার আগে জানতে চান। এটা ক্ল্যারিফাই করার দরকার। সৈকত, দেখো এই ন্যারেটিভসটা সত্যি যে বাংলার মানুষ আর বিধানসভা নিয়ে এখন ভাবে না। কারণ বাংলার মানুষকে এটা ভাবানো হয়েছে বাংলায় রাজনীতির এখন তিনটে শিবির। একদিকের শিবিরে রয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, যারা হিন্দুত্বে বিশ্বাস করে, শাসক দল যাদের বিরুদ্ধে অভিযোগ সংখ্যালঘু তোষণ, এবং কংগ্রেস এবং বাম যারা কিনা ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী। এই ন্যারেটিভসটা বাংলার রাজনীতিতে পরিচিত। কিন্তু প্রশ্ন কি, তারা দেখছে কার কথা বিশ্বাস করবে। প্রত্যেকে তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাদের যে ওপিনিয়ন সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। কিন্তু আসল সত্যি কোনটা? বাংলা কিন্তু ধর্মেও আছে, জিরাফেও আছে। এই বাংলা ধর্মনিরপেক্ষতার অনেক উদাহরণ দেখেছে, তারপরেও বাংলা ধর্মের সঙ্গে কর্ম চায়। বাংলা কিন্তু, বাংলায় ভোট হয়, তুমি আজকে যে কথাগুলো আলোচনা করলে এগুলো রাজনৈতিক এজেন্ডা। কারণ শুভেন্দু অধিকারীও জানেন যে তিনি প্রমাণ করতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এটাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা যখন তিনি প্রমাণ করতে পারবেন না, চিঠি দিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাহলে আমাদের এই রাজ্য কি দেখে ভোট হয়েছে, কি বিষয় ভোটের ক্ষেত্রে এসছে? আমি তিনটে বিষয়ের কথা বলি যে রাজ্যে এখনো পর্যন্ত লোকসভা বিধানসভা ভোট হলো। এক হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু করেছে শাসক দল, সমাজ কল্যাণমূলক প্রকল্প, মহিলা ক্ষমতায়ন। এখন প্রশ্ন, আজকের এই বিধানসভায় কি নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল? বিরোধীরা কি নিয়ে প্রশ্ন তুলতো? যে প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। কেন? আমরা তো রাশিয়ার কাছ থেকে কম পয়সায় তেল কিনেছি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি হয়েছে আমেরিকার কাছ থেকে তেল কিনতে হবে। 68 টাকার তেল যদি 71 টাকায় কিনি, তাহলে কি দ্রব্যমূল্য আরো বৃদ্ধি হবে? তাহলে প্রতিদিন যে মানুষ তাকিয়ে আছে বাজারের দিকে, সরকারের দিকে, তাহলে সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, শিক্ষা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, স্বাস্থ্য নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। হলো না, হলো ধর্ম নিয়ে আলোচনা। কারণ ধর্মের বিক্রি বেশি, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নের বিক্রি কম। সুযোগটা কারা পাচ্ছে? শাসক দল। তারা মানুষের কাছে গিয়ে বলছে যে আমরা সমাজ কল্যাণমূলক প্রকল্প দিচ্ছি, বলছে যে আমরা তোমাদের জন্য এই করছি। কিন্তু অপোজিট ন্যারেটিভস কোথায়? বিরোধীদের ন্যারেটিভস কোথায়? বিরোধী তো বোঝাতে হবে। এটা অতনু ঠিকই বললো, বিধানসভায় বিরোধীদের বলার জায়গা নেই, বিরোধীরা রাস্তায় বলছে। ভারতীয় জনতা পার্টির জায়গা আছে, কিন্তু যদি এই ধর্মকে বাদ দিয়ে তুমি আজকে বলো তো দিল্লির নির্বাচনের ক্ষেত্রে যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে, আমি তিনটে, ওখলার কথা বলবো, পানিপথের কথা বলবো, এই জায়গাগুলোতে মুসলিম প্রধান এলাকা, তবু বিজেপি ভোট পেয়েছে। তাহলে বিজেপি এই যে সংখ্যালঘু তোষণের কথা না বলে তারা কেন মুসলিম মন জয়ের চেষ্টা করে না রাজ্যে? তারাও তো ভোটার, ভোটারদের ধর্ম হয় না। ভোটাররা উন্নয়ন দেখে, ভোটাররা দেখে তার পরিবার কিসে সুখে থাকবে, তার সন্তান কিসে সুখে থাকবে। যারা সরাসরি রাজনীতি করে না, তারা যখন ওই ব্যালট বক্সে একটা বোতাম টেপে, তখন একটা এজেন্ডার কথা তার মাথায় থাকে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেখানে করাপশনও তাকে ছুতে পারে না। কারণ কি পাচ্ছে? এখন রাজনীতিকদের সঙ্গে, ভোটের সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে ভোটারদের সম্পর্ক হচ্ছে দেওয়া নেওয়ার। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ নতুন ন্যারেটিভসে ভাবছে, ধর্ম নয়, কর্ম চাই। আমি বিজেপি বিধায়কের কাছে একটু জানতে চাইবো, অশোকদা, আপনারা 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 বিধানসভায় ধর্ম নিয়ে যত সময় ব্যয় করলেন, বাইরে যত স্লোগানিং করলেন, গেরুয়া পাগড়ি বাঁধলেন, আমি বলছি এতে বাংলার মানুষ আপনাদের ভোট দেবে কেন? কেন হিন্দুরা হঠাৎ করে বিজেপিকেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভেবে, শুভেন্দু অধিকারীকে একেবারে হিন্দুত্বের পোস্টার বয় ভেবে আপনাদেরকেই ভোট দেবেন? কেন কংগ্রেস নয়, কেন সেখানে একেবারে সিপিএম নয়, এই রাজনৈতিক দলগুলোকে কেন ভোট দেবে না? কেন বিজেপিকেই দেবে? কেন? মানে এমন কি কাজ করেছেন শুভেন্দু অধিকারী পোস্টার বয় হিসেবে যে শুভেন্দু অধিকারীকেই সবাই বিশ্বাস করবেন হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে? শুভেন্দু অধিকারী বলে কথা না,
পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতবর্ষের কাছে সবথেকে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। তার একমাত্র মূল কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণ। আপনার যে যাই বলুন, পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা বুঝে গিয়েছে যে তাদের সন্তানকে যদি সুস্থ রাখতে হয়, তাদের পরিবারকে যদি ভালো রাখতে হয়, পশ্চিমবঙ্গে হিন্দুত্ব এজেন্ডার ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে হবে। কারণ ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মুসলিমরা তাদের দেশ ভেঙে নিয়ে চলে গিয়েছিল। এখন বর্তমানে পাশেই বাংলাদেশে যেভাবে মুসলিম মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে, সেই মুসলিম মৌলবাদীদের সাথে সাথে মমতা ব্যানার্জি মুসলিম মৌলবাদীদের যেভাবে উস্কানি দিয়ে তাদেরকে হিন্দুদের উপর একটা বিপজ্জনক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। হিন্দুরা একটা জিনিস, আজকে বাড়ি গাড়ি, আপনি সৈকত, আপনি একটা জায়গায় কাজ করেন, মাইনে পান, বাড়িঘর করছেন, আগামীতে আপনি আপনার বাড়িতে সুস্থভাবে থাকতে পারবেন কিনা এটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ ফিরহাদ হাকিমের বক্তব্য আপনি শুনেছেন। ফিরহাদ হাকিম কি বলেছিল যে দাওয়াতি ইসলাম দিয়ে অন্য ধর্মের বিধর্মীদের তাহলে মুসলিম ধর্ম নিয়ে আসতে হবে। হুমায়ুন কবির কি বলেছিলেন, মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তাহলে হিন্দুরা যাবে কোথায়? আমার প্রশ্ন, হিন্দুরা যাবে কোথায়? আগে সে বাঁচবে, তার পরিবারকে বাঁচাবে, তার সন্তান সন্ততিকে বাঁচাবে। আজকে মমতা ব্যানার্জি মহাকুম্ভ, সনাতনীদের বিশ্বের সবচেয়ে বড় মহাকুম্ভ, সেটাকে কি বলছেন? মৃত্যু কুম্ভ। সমগ্র বিশ্বের আজকে ধরুন প্রায় 50 কোটি মানুষ এই যাবৎ স্নান করেছে কুম্ভে, সেখানে মমতা ব্যানার্জি বলছেন মৃত্যু কুম্ভ। আমার তার মানে অশোক বাবু, আপনি বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনে সনাতনী হিন্দুরা যদি বাঁচতে চান পশ্চিমবঙ্গে, সেই জন্য বিজেপিকে ভোট দিতে হবে, এবং এটাই হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের ইস্যু। এটাই মূল। দেখুন, পরিষ্কার কথা, যদি আগামী এই পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষের সঙ্গে জুড়ে রাখতে হয়, 26-এর নির্বাচন শেষ নির্বাচন। কারণ এই নির্বাচনে যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসে, আগামী 5 বছর, আজকে ফিরা দেখেন বলছেন যে 33% আমরা, আগামী 5 বছরে আরো 3-4% বেড়ে যাবে। আজকে ধরুন 50 জন এমএলএ আছে, ওরা আগামীতে আপনি দেখে নেবেন এই 26-এ মানে 31-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে একটা সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়ে আসবে। তখন আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনারা যখন বিধানসভায় যান, সংখ্যালঘু বিধায়করা আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন? শাসক দলের সংখ্যালঘু বিধায়করা আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন? আমাদের ভিতরে শুনুন, কিছু কিছু সঙ্গে এর আগে একবার আমাদের মনস্টিজ্ঞা ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন, এদেরকে কিছু কিছু সংখ্যালঘু বিধায়ক এসে গায়ে হাত তুলেছিল, সেটা আপনারা জানেন সংবাদের মাধ্যমে। ভিতরে তাদের অ্যাগ্রেসিভ যে মনোভাব, দাদারা বলছেন যে আপনারা কেন প্রতিবাদ করছেন না? আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদের রাস্তা তো সে মমতা ব্যানার্জি বন্ধ করে দিচ্ছে। আজকে কেন বিশ্বনাথ কারক বিধানসভা প্রেসিডেন্ট না থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করা হলো? কেন শুভেন্দু অধিকারীকে, বঙ্কিম ঘোষকে, অগ্নিমিতা পালকে সাসপেন্ড করা হলো? তাহলে মমতা ব্যানার্জি আমি ফাঁকা মাঠে গোল দেবো, বিরোধী দলনেতাকে বিধানসভার ভিতর থাকতে দেবো না, সরকারের বিরুদ্ধে যে অভাব অভিযোগ আছে সেগুলো আমি কিছু বলতে চাইছি এদেরকে। আমি আসছি, এক এক করে আমি অতনুর কাছ থেকে আসি, তারপর আসছি। সৈকত, 80% হিন্দু ধর্মাবলম্বীদের দেশ ভারতবর্ষে প্রথম আমরা জানতে পারলাম হিন্দু খাতরে মে হয় যখন 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলো। তার আগে কোনোদিন ভারতবর্ষে কোনো সম্প্রদায়ের মানুষই মানে খাতরা বোধ করেছে বলে আমরা কোথাও শুনিনি। আমরা দেখেছি এই ভারতবর্ষ ধর্মীয় ঐক্যের জায়গা হয়ে রয়েছে। বিজেপি বরাবর এই জিনিস করেছে। এই যে একটু আগে বলো না, কারা নাকি কেটে ভাসিয়ে দেবে বলেছে কাকে, আর তাতে আবার আরেকজন হিন্দুবীর খুব তেড়ে ফুড়ে উঠলেন যে এখানে কেটে ভাসিয়ে দেবে, এই সেই যাকে কদিন আগে পদ্মশ্রী দেওয়া হলো। একটু তোমাদের ক্যামেরাকে বলবো একটু যদি প্লিজ আমার এই মোবাইলের স্ক্রিনে একটু জুম করো। দেখো কি সুন্দর দুজন হাসি মুখে দাঁড়িয়ে আছে একসাথে, তোমাকেও দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে বিজেপি তৃণমূলের সেই নেতা, আর এই হচ্ছে বিজেপির এবং কার্তিক মহারাজ, বিজেপির শাহী হিন্দুবীর। আসলে আমি যেটা বারবার করে বলছিলাম, এই ধরনের লোকদের না দরকার হয় তৃণমূল বিজেপি দুজনেরই। এই ধরনের লোকদের দরকার হয় বেসিক ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য।
আসলে এখন জায়গাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে বললেন বিধানসভার মধ্যে কার কার নাকি গায়ে হাত তুলেছে। এই শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের এমপি 2016 সাল, যেই সময় দাঁড়িয়ে বিধানসভার মধ্যে মহিলা বাম বিধায়িকা সহ একদম বয়স্ক বাম বিধায়ক তাদের সবাইকে মারধর করা হলো, চুলের মুঠি ধরে ওয়েলে ফেলে মারধর করা হলো। এই শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূলের এমপি, 2016 সালের ঘটনা বলছি। আর আজকে ওনার বিরুদ্ধে যে অভিযোগে হচ্ছেন, উনি বিধানসভা থেকে সাসপেন্ডেড হয়েছেন, খুব সম্ভবত 348-2 রুল হয়েছে, মানে স্পিকারের সঙ্গে অভব্যতা ইত্যাদি ইত্যাদি। মানে আমি তো বলতে, উনি যেখান থেকে রাজনীতি শিক্ষা নিয়ে এসেছেন, ওনার নেতৃত্ব 2বার স্পিকারকে ফাইল চাইল ছুলে মেরেছিল, উনি একবার মেরেছেন, আগামী দিনে কি করবেন জানি না। এখন কিন্তু বক্তব্যটা এইটাই, এই শুভেন্দু অধিকারী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এই কার্তিক মহারাজ হোক, এই হুমায়ুন কবিররা হোক, এদের একটাই লক্ষ্য, একদম নির্দিষ্টভাবে কোয়ালিশনে মানুষের, সাধারণ মানুষের দৈনন্দিন কথাগুলো থেকে হিন্দু মুসলমানকে মেনস্ট্রিমে এনে মানুষকে দৈনন্দিন দাবি শুধু না, মানুষকে দৈনন্দিন অধিকার থেকে। এই যে একটু আগে অশোক বাবু বলছিলেন কুম্ভের কথা, দেখুন কুম্ভের জল প্রয়াগরাজ থেকে বইতে বইতে বাংলার গঙ্গা হয়ে বিধানসভায় ঢুকে পড়ল কিভাবে। আমি আপনাদেরকে দেখাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ নিয়ে বলতে গিয়ে তিনি বললেন যে কুম্ভে যত মানুষের মৃত্যু হচ্ছে প্রকাশ সেই সংখ্যা সামনে আনা হচ্ছে না, এবং এত মানুষের মৃত্যু হচ্ছে কুম্ভকে ঘিরে নানা দুর্ঘটনায়, সেটা মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে। আর এই শব্দে আপনি ভাবতে পারবেন না গোটা দেশের রাজনীতিতে কার্যত কুম্ভের জল পৌঁছে গেছে। যেখানে নদী নেই, নালা নেই, সেখানেও শুকনো জায়গায় কুম্ভের জল পৌঁছে যাচ্ছে একটাই কারণে, কারণ তোলপাড় শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে। সমস্ত সর্বভারতীয় সন্ত সমাজ রাস্তায় নেমে গেছেন, তারা কার্যত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ কি বললেন, এ তো সর্বনাশ। কেউ আবার এটাও বলে বসলেন এই মৃত্যু কুম্ভ বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে হারবেন, রাজনৈতিক পরাজয় হবে। আবার কেউ কেউ বললেন, তিনিও এক শঙ্করাচার্য, তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না তিনি, যদিও একটা অংশের দাবি তিনি বরাবরই মোদীর সমালোচক হিসাবে তার নাম রয়েছে, এবং তিনি রাম মন্দির স্থাপনের সময় ওই শঙ্করাচার্যদের নিমন্ত্রণহীন যে তালিকা, সেই তালিকাতে তারও নাম ছিল। যাই হোক, আমরা সেই নিয়ে আলোচনা করব, আগে প্রতিবেদন দেখাই। গোটা বাংলার 85% হিন্দু এক হবে, মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। বাংলায় সরস্বতী পুজো করতে না দেওয়া নিয়ে গত দুদিন ধরে এভাবেই বাংলার রাজনীতিতে বড় হয়ে উঠেছে ধর্ম। অনেকে বলছেন কে কত বড় হিন্দু যেন তারই প্রতিযোগিতা চলছে। 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 34 থেকে 1 লাফে 22-এ নেমে আসতেই মেজাজ হারান মমতা। এক সাংবাদিক বৈঠকে বলতে শোনা যায়, আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। এরপর 21 সালে বিধানসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই যেন বাংলার হিন্দুত্বের পোস্টার বয় হওয়ার চেষ্টা করছেন শুভেন্দু। প্রত্যেকটা সাংবাদিক বৈঠক এবং বক্তব্যে হিন্দুদের একত্রিত করার কাজটা কার্যত নিজের কাঁধেই তুলে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ ক্ষমতায় আসতে হিন্দু ভোটের একত্রীকরণ চাইছেন শুভেন্দু। কিন্তু মোহন ভাগবতের রাজ্য সফরে আরএসএস এর কোনো অনুষ্ঠানে দেখা যায়নি শুভেন্দুকে। এই অবস্থায় বিধানসভায় শাসক বিরোধী ধর্মযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে মুখ্যমন্ত্রীর মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ মন্তব্য। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए। মমতার মৃত্যুকুম্ভ মন্তব্যে অসন্তুষ্ট দেশের সন্ত সমাজ। बंगाल की मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के द्वारा दिया गया यह बयान कि यह महाकुंभ नहीं मृत्यु कुंभ है, अखिल भारतीय संत समिति कठोर शब्दों में इसकी निंदा करती है। ममता बनर्जी जो कि पूरे भारतवर्ष में जानते हैं कि मुस्लिम प्रस्त की भूमिका उनकी रहती है,
वो क्या जानेगी कुंभ के बारे में। जो लोग केवल मुल्ले मौलवियों की चमचागिरी करने के अलावा जिनको कोई काम नहीं है। যদিও শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ মন্তব্যে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না। तो ये जो क्राउड मैनेजमेंट का जो सिद्धांत है, उस सिद्धांत का भी परिपालन यहाँ पर नहीं किया गया कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम गलत नहीं कह पाएंगे। মমতার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস এবং অখিলেশ যাদব। বিজেপি মমতার মন্তব্য নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है। अभी तक की सबसे ज्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में, लोगों को सड़कों पर रातों रात सोना पड़ा इसी कुंभ में। इसका सवाल का जवाब क्या है भारतीय जनता पार्टी के पास? सनातन धर्म के खिलाफ, मां गंगा के खिलाफ, भारत की आस्था के खिलाफ या महाकुंभ के खिलाफ कोई भी अनर्गल प्रलाप करते हैं, कोई झूठा वीडियो दिखाते हैं, तो इन 56 करोड़ लोगों की आस्था के साथ एक खिलवाड़ है, भारत की सनातन आस्था के साथ खिलवाड़ है। लेकिन इस पे राजनीति करना कितना उचित है? অধিবেশনে সরাসরি সম্প্রচারে টানা 1 ঘন্টা 27 মিনিটের বক্তৃতার অর্ধেকের বেশি সময় মুখ্যমন্ত্রী বিজেপির হিন্দুত্বের রাজনীতির সমালোচনা করেছেন। এদিকে মমতার মন্তব্যে ঘিরে বুধবার উত্তাল রাজপথ। মমতার মন্তব্যের প্রতিবাদে বিজেপির তরফে সেন্ট্রাল এভিনিউ এবং এমজি রোড ক্রসিং এ বিক্ষোভ প্রদর্শন শুরু করা হয়। মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিন রাজ্যপাল। এই মর্মে রাজ্যপালকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ এটা স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচনে এবার কর্মসংস্থান বা উন্নয়ন ইস্যু নয়, ইস্যু ধর্ম। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথমে তন্ময়বাবু আপনার কাছেই যেতে চাইছি। এক সময় আমরা দেখেছি 19-এর নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাগান্বিত হয়ে তিনি বলেছিলেন যে আমি তো মুসলিম তোষণ করি, 1000 বার করব, যে ডাকবে সেখানেই যাব, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্রোধের বহিঃপ্রকাশ, এটা হয়তো মনের কথা নয়, কিন্তু এই বক্তব্যকে সামনে রেখেই ফিরহাদ হাকিমের একাধিক বক্তব্য, দাওয়াতে ইসলাম থেকে শুরু করে যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা অভাগা ইত্যাদি এত ধরনের মন্তব্যকে সামনে রেখে কার্যত হিন্দু খতরে মে হ্যাঁ এটাকে সামনে রেখে একটা লড়াইয়ের চেষ্টা করছেন শুভেন্দু এবং তার টিম। যদিও অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী একটা লবি, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আরেকটা লবি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূল নেতাদের বিভিন্ন স্লিপ অফ টাং বা মন্তব্য, এগুলো কি তৃণমূলের অস্বস্তির কারণ হয় বা হিন্দুত্বের এই যে জিগিরগুলো ওঠে, এই যে ইস্যুগুলো তৈরি হয়, তার কারণ কি তৃণমূল নিজেই? না, প্রথম কথা হচ্ছে আমি প্রশ্নের উত্তরে আসবো। আমি তার আগে অজয় সিং বিস্ট যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কি মা গঙ্গা টঙ্গা নিয়ে অনেক কিছু ভাষণ দিলেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আচ্ছা তুমি কি তোমার মাকে কিভাবে রাখো বাড়িতে? আমি তো আমার মাকে খুব যত্নে আগলে রাখি, মা যতটা ভালো থাকেন। মা গঙ্গা যদি তার কাছে মায়ের মতো হয়, তাহলে যে ছবি আমরা দেখছি, যেখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলছে যে এখানে এই অবস্থা, যেখানে স্নান করার দূরের কথা হাতের টাচ করা উচিত না, গঙ্গার এই অবস্থা তৈরি করার জন্য দায়ী কে? দায়ী অজয় সিং বিস্ট। তার অ্যাডমিনিস্ট্রেশন ফেল হয়েছে। একটা অনুষ্ঠান হচ্ছে, একটা মহাকুম্ভ, একটা অনুষ্ঠান, একটা, এটা প্রথম হচ্ছে না, বছরের পর বছর ধরে হয়ে আসছে। তাহলে এবার তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে পুরো ব্যর্থ, তার দায় তারা ঘুরিয়ে দিতে চাইছে, আসলে প্রশাসনিক দিকটা ঘুরিয়ে দিতে চাইছে ধর্মের মোড়কে। এক, দ্বিতীয় কথা হচ্ছে মহাকুম্ভ নিয়ে এত কথা হচ্ছে, 1954 সালে সমরেশ বসু অমৃত কুম্ভের সন্ধানে লিখে গেছেন বিজেপি পড়াশোনা বিষয়টা থেকে দূরে থাকেন, ওরা পড়াশোনা পছন্দ করে না, সুতরাং তাদেরকে নিয়ে এই কথা বলে লাভ নেই। আমার শুভেন্দুবাবুর কাছে দুটি প্রশ্ন থাকবে। আপনি এই হিন্দুত্ব নিয়ে বলার আগে একটা বলুন, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যাবে আলোর নাচন, এটা কি গান? এই স্টুডিওতে সবাই জানে এটা কি গান, শ্যামা সঙ্গীত। এটা কে লিখেছেন? এই গানটা লিখেছেন কে? নজরুল ইসলাম লিখেছেন। এটাই হচ্ছে বাংলা, এটাই ভারতবর্ষ। এবং উনি কি একটা ভাষায় কথা বললেন, বাংলার বিরোধী দলনেতা কি একটা ভাষায় কথা বললেন, তারপরে মাথায় একটা পাগড়ি বেঁধেছেন। বাংলার সংস্কৃতি বোঝেন না, বাংলার কালচার বোঝেন না,
বাংলার ইতিহাস জানেন না, বাংলার যে আধ্যাত্মিকতাবাদ সেটা বোঝেন না। রামপ্রসাদের বাংলা, শ্রীচৈতন্য মহাপ্রভুর বাংলা, জবন হরিদাসের বাংলা, এই বাংলাকে ওইভাবে পাগড়ি, একটা গেরুয়া পাগড়ি বেঁধে যদি হিন্দুত্ব শেখাতে আসেন, তাহলে এই বাংলার মানুষ সেটা মেনে নেবে না। আর আমরা 2026 সালে, আমরা 2024 সালে এখন যেটা বিশ্বজিৎদা বললেন, আমরা কি কি ইস্যু নিয়ে গেছি, সবকটা মানুষের ইস্যু। আবার 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা মানুষের ইস্যু নিয়েই মানুষের কাছে ভোট চাইতে যাব, এবং সেখানে মানুষই ঠিক করে নেবে যে যেহেতু তৃণমূল কংগ্রেস কি কি আমাদেরকে দিয়েছে এবং আগামী দিনে কি কি দিতে চলেছে, অর্থাৎ প্রশাসনিকভাবে পরিষেবা কি কি দিতে চলেছে, যেটা নির্বাচিত সরকারের কাজ, আমরা সেই কাজগুলো নিয়ে যাব। এবং উল্টো দিকে বিজেপির কেন্দ্রীয় সরকার গত দুটো টার্মের পরে থার্ড টার্মে এসে তারা দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে, এবং তারা বাংলার সঙ্গে, বাংলাকে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বহিরাগত হিসাবে ট্রিট করে, তারা বাংলাতে আবার এসে ওই বহিরাগতর উদাহরণ দেখিয়ে দিলাম বিরোধী দলনেতাকে, উনি যে সংস্কৃতিটা ধারণ এবং বাহন করছেন সেটা যে বাংলা সংস্কৃতি নয় প্রমাণ হয়ে গেল। তার মানে অন্য কাউরির থেকে ধার করা, এটাকে কালচারাল ইম্পেরিয়ালিজম বলে, এইটা দিয়ে বাংলাকে আটকানো যাবে না। বাংলার মানুষ এবার বাঙালি জাতিসত্তা, বাংলার গৌরব, বাংলার ইতিহাস, বাংলার প্রগতিশীলতা এবং আমাদের সরকারের যে জনমুখী প্রকল্পগুলো মানুষের জন্য কাজ, আমরা আবাস যোজনায় যে ঘর দিয়েছি আমরা সেটা নিয়ে যাব। এই বাজেটেও পথশ্রী প্রকল্পের জন্য 16,000 কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রামে গ্রামে যে জায়গাগুলো বাকি আছে প্রত্যেকটা গ্রামে রাস্তা হবে, যে গ্রামগুলো আগে ভাবা যেত না। উন্নয়নের নিরিখে 26 ভোট হবে, সেখানে আপনি আবাস যোজনার কথা বললেন, সেটা একটা বড় যাবে। এবং অনেকগুলো প্রসঙ্গ আছে, আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করেছি। আমি অশোকদা শুধু একটা লাইন দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে এই যে বিরোধী দলনেতা এখন এত কিছু বলছেন, কিছুদিন পর থেকে আপনাদেরকে এই স্টুডিওতে ইলেকশনের আগেই বিরোধী দলনেতা এই পদটা তুলে দিতে হবে, শুধু বিজেপির নেতা বলতে হবে। এইটুকু এই স্টুডিও অশোকদা বড় চ্যালেঞ্জ দিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র। আমি আপনার কাছে জানতে চাইছি যে মহাকুম্ভ, মৃত্যু কুম্ভ, আপনারা প্রশ্ন তুলছেন, এটা অন্য কোনো সম্প্রদায়ের কোনো রিচুয়ালস বা কোনো অনুষ্ঠান নিয়ে এই ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন? আপনারা এই প্রশ্নও তুলেছেন। ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আছে, ধৈর্যশীল সহনশীল একটা ধর্ম, সে ধর্মকে যে কেউ যেভাবে অপমান করে যেতে পারে। বিগত দিনে ফিরহাদ হাকিম করেছে, বর্তমানে মমতা ব্যানার্জি করছে, হুমায়ুন কবির করেছে। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যে দুধেল গাইরা আছেন তাদের সম্পর্কে এই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন। আমার প্রথম কথা, যদি দিতে পারতেন তাহলে আমি যেখানে তার না মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক জায়গায় আছে। আর তৃণমূলের যিনি মুখপাত্র তিনি বলছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, বারবার বলছেন উন্নয়ন। দাদা আপনার কাছে প্রশ্ন আমার, এতই যদি উন্নয়ন হবে, আজকে কেন পশ্চিমবঙ্গে এখনো যে জলের যে লাইনের যে কাজটা, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প 100% টাকার যে প্রকল্প, সেই কাজটা এখনো কেন পশ্চিমবঙ্গে ঘরে ঘরে জলটা পৌঁছলো না? আপনি আজকে বলছেন পশ্চিমবঙ্গে কোথায় আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা নিচ্ছেন, সেই টাকার হিসাব দিচ্ছেন না। আপনি নিজে প্রকল্প চালু করলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাদ দিয়ে নিজে প্রকল্প চালু করলেন, বাংলার ঘর বলে প্রকল্প চালু করলেন। আলটিমেটলি ক্ষতিটা কাদের হচ্ছে? ক্ষতিটা তো পশ্চিমবঙ্গের জনগণের হচ্ছে। আমাদের ন্যায্য টাকা আমরা হিসাব দিতে পারছি না, আমরা সেন্ট্রালকে আমাদের ন্যায্য অধিকারের আমরা হিসাব দিতে পারছি না, সেন্ট্রাল টাকাটা বন্ধ করে দিয়েছে। আজকে ধরুন প্রধান মনরেগা, যেটা 100 দিনের যে কাজের প্রকল্প, আপনার উন্নয়ন 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 বলেছেন, আপনারা এত উন্নয়ন বলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দাপিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ভিতরে এক নম্বর আছে মনরেগায়। আজকে সেই মনরেগায় 50 লক্ষ কেন ফলস কাট থাকবে? যে 50 লক্ষ কয়েক হাজার উন্নয়ন যদি এতই হয়ে থাকে, তাহলে সেই উন্নয়নের নিরিখে কেন কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প তার নাম পরিবর্তন করা হচ্ছে? এত হিংসার পরিবেশ কেন নির্বাচনের সময় তৈরি হচ্ছে? দেখুন, বিধানসভা নির্বাচন যত আসবে এই আলোচনার পারদ তত চড়তে থাকবে, এটা ঠিক। আমরাই প্রথম কোনো সংবাদ মাধ্যম বলেছিলাম কিছুদিন আগে, শো করে 1-1.5 মাস আগে, যে এবারে বাংলায় কোনো ইস্যুতে ভোট হবে না, এবার ভোট হবে শুধু ধর্মীয় মেরুকরণের ইস্যুতে। এবং পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। শুনলাম আরেকটি ধর্মীয় সংগঠন তারা নাকি আবার রামযাত্রা করবেন, শুনছি। কি পরিস্থিতি হবে আমরা জানি না। আমি কিন্তু রামযাত্রা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু
ভারতবর্ষের ইতিহাসে এই রথযাত্রার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়ে গেছে। অনেকে বলছেন যে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমরা জানি না। আমরা বাংলার শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই ধর্ম ধর্মের মতো চলুক, উৎসব উৎসবের মতো চলুক, সরকার সরকারের মতো চলুক, বিরোধীরা বিরোধীদের মতো চলুক, অন্তত একটা সুতোয় গাঁথা থাক, সেই সুতোটা হোক শান্তি সম্প্রীতির। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।